পুরো বাংলাদেশের রাজপথ জামাত চরমোনাইয়ের স্লোগানে মুখরিত। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। লোকে লোকারণ্য। গুরুত্বপূর্ণ শহরগুলোতে, বিভাগীয় শহরগুলোতে যেদিকে তাকাবেন শুধু জামাত আর চরমোনাই, দাড়ি টুপি। এ যেন দাড়ি টুপিওয়ালাদের বাংলাদেশ, ইসলামপন্থীদের বাংলাদেশ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের বাংলাদেশ। রাজনীতি কখনো অন্ধকারে হাঁটছে, কখনো আলোর দিকে একটু হলেও পা বাড়াচ্ছে, আবারও অন্ধকারে চলে যাচ্ছে। 24-এর বিপ্লবের পর যে বাংলাদেশ একটা অন্যরকম বাংলাদেশ হতে পারত, সেই বাংলাদেশটির প্রতিদিনকার টেনশন ক্রমান্বয়ে বাড়ছে। যে 24-এর বিপ্লব সাধিত হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনের হাত ধরে, তার নেপথ্যে যারা কারিগর ছিলেন, মূল ভাষায় যদি বলি, যারা এই আন্দোলন তৈরিতে প্ল্যাটফর্ম তৈরি করেছেন, আজকে তারা দেশদ্রোহী হয়ে পড়ছেন, দেশের শত্রু হয়ে পড়ছেন। কারণ তারা সত্য কথা বলেন। এই দেশের রাজনীতিবিদরা কিংবা তথাকথিত রাজনৈতিক কর্মীরা সত্যবাদিতা পছন্দ করে না। গত 16 বছর যারা অ্যাক্টিভিজম করেছেন, যারা মানুষের কাছে বার্তা পৌঁছে দিয়েছেন এই অ্যাক্টিভিজমের মাধ্যমে, আজ তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। ইন্টারেস্টিং ব্যাপার এটি হবে যখন 75-এ বাংলাদেশি মানুষের মুক্তির জন্য কোনো সেনাবাহিনী হাতে অস্ত্র তুলে নিয়েছিল, তাদেরকেও দেশদ্রোহী হতে হয়েছিল, ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছিল। অথচ তাদের এই জীবন বাজি রাখার লড়াইয়ে যারা ক্ষমতায় বসেছিল, বড় রাজনৈতিক দল বানিয়েছিল, তারা তাদের রক্ষা করেনি। কিছু রাজনৈতিক দল আছে যারা সুবিধা নিতেই ভালোবাসে, তারা কারো কৃতজ্ঞতা প্রকাশ করতে চায় না। দর্শক, আজকের পুরো বিষয়টি আমি আলোচনা করব। প্রফেসর ইউনূস কেন 4 জন নেতাকে নিয়ে আমেরিকা সফরে গেলেন। আলোচনা করব রাজনীতির এই খেলায় শেষ পর্যন্ত কে জিততে পারে, বিএনপি, জামাত সহ আরো যে দলগুলো। আরো আলোচনা করব ইলিয়াস হোসেনের বিরুদ্ধে মামলা কেন, পিনাকি কি হুমকি দিলেন, সবগুলো বিষয়। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই বিষয় সম্পর্কে আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর কথা বাড়াবো না। ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব। তবে তার আগে অনুরোধ, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। প্রথমেই আমরা আলোচনা করতে চাই ইলিয়াস হোসেনকে নিয়ে, তারপর চলে যাব বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের আলোচনায়। আমি প্রথমেই আপনাদেরকে কিছু স্ক্রিনশট দেখাবো। এটি হলো পিনাকি ভট্টাচার্যের স্ক্রিনশট। তিনি তার ফেসবুকে লিখেছেন, ইলিয়াসের নামে ডক্টর জাহেদের স্ত্রী মামলা দিয়েছেন। এটা জাহিদের স্ত্রীর মামলা না, আসলে জাহেদের মামলা। প্রশ্ন হচ্ছে ইলিয়াসের কি দোষ এখানে? মামলা তো করবে রুমিন ফারহানার বিরুদ্ধে, যার বিরুদ্ধে সে নিজেই ব্ল্যাকমেইল করার অভিযোগ আনছে। আচ্ছা, তিনি বোঝাতে চেয়েছিলেন যে মামলা হবে, ব্ল্যাকমেইল করবে একজন, মামলা হবে আরেকজনের নামে। এটা একটা তামাশা। বাংলাদেশের আদালতে সবই কি উন্মাদ হয়ে গেছে? এই মামলা যদি আমলে নেওয়া হয় তাহলে কলে খবর আছে, ইলিয়াসের গায়ে হাত দিলে আমি তারে ছাইরা দিব না, মাইন্ড ইট। পিনাকি ভট্টাচার্য এই পোস্টটি করেছেন। আমরা আরেকটি ভিডিওতে একটু দেখে আসছি আসলে কি কারণে এটি হয়েছিল। ডক্টর জাহিদের স্ত্রীর ফেসবুকে গতকালকে একটি পোস্ট করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে। মূলত এই লম্বা বিষয়টির মধ্যে তিনি যে বিষয়গুলো উল্লেখ করেছেন, তার দাম্পত্য সঙ্গী, মানে তার স্বামী বা স্বামী মনে হয়, বয়ফ্রেন্ড তো হওয়ার কথা না, স্বামী, দাম্পত্য সঙ্গী ডক্টর জাহিদকে উদ্দেশ্য করে বলেছেন যে তাকে ব্ল্যাকমেইল করছে একজন নেত্রী, ইলিয়াস, যাকে বলছেন রুমিন ফারহানা।
তো এর আগেও এই রুমিনকে নিয়ে এই নারী আনা নাসরিন, ডক্টর জাহিদের স্ত্রী, তিনি ফেসবুকে অনেক পোস্ট করেছেন। তো এবার তিনি বলছেন যে তার স্বামী আতঙ্কিত ছিল, তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে এবং একটি ভিডিও দিয়ে তাকে ব্ল্যাকমেইল করছে কোন একটি বড় দলের ক্ষমতাধর নেত্রী, অর্থাৎ রুমিন ফারহানাকে তিনি ইঙ্গিত করছেন। তো তিনি পুরো স্টোরিটা আপনারা হয়তো দেখেছেন, আমি ফেসবুকে দিয়েছি, ইলিয়াসও ফেসবুকে দিয়েছে, অনেকে দিয়েছে, সোশ্যাল মিডিয়া এখন ভাইরাল। তো এরপর তিনি বলেছেন, তাহলে কি ইলিয়াস যে ভিডিওর হুমকি দিয়েছিল, মানে ইলিয়াস বলেছিল তিনি তার কাছে কোনো ভিডিও আছে, সেটা তিনি তার কোনো একটি রিপোর্টে প্রকাশ করবেন। ইলিয়াস কিন্তু বলেনি সেই ভিডিওটি কোনো অশ্লীল ভিডিও, কোথাও বলেননি, বলছে ইলিয়াসের কাছে কিছু ডকুমেন্ট আছে। আমি যদ্দূর জানি ব্যক্তিগত কোনো বিষয় নাও হতে পারে সেই ইলিয়াসের এপিসোডে, হতে পারে কারাপশনের কোনো বিষয়, যতটুকু জানি, আমি পুরো বিষয়টা জানি না। তো আনা নাসরিন হঠাৎ করে কালকে ইলিয়াসের নামে মামলা করেছে, ইলিয়াসের ফেসবুকের মাধ্যমে সেটা জানলাম। প্রশ্ন হলো, তিনি পুরো এই যে আমি আপনাদের স্ক্রিনশটটা দেখাচ্ছি, তিনি এখানে উল্লেখ করছেন গোয়েন্দা সংস্থার কেউ এবং একটি দলের নেত্রী তাকে ব্ল্যাকমেইল করছে কোন একটি ভিডিও দিয়ে এবং ডক্টর জাহিদকে পুরো নিয়ন্ত্রণ করছে, তিনি কি বলবে কি বলতে পারবে না, পুরো বিষয়টি তারা নিয়ন্ত্রণ করছে। এটা ডক্টর জাহিদের স্ত্রীর এই ফেসবুক পোস্ট, যারা পুরোপুরি পড়বেন বুঝবেন। একদল আছে তারা চোখ বন্ধ করে কথা বলে, অর্থাৎ কোনো কিছু প্রমাণ ডকুমেন্ট লাগবে না, আমার ডক্টর জাহিদকে ভালো লাগে, তার বিরুদ্ধে কথা বললে আপনি বট। আরেক দল আছে ডক্টর জাহিদ যত ভালো মানুষই হোক, তার কথা তার পক্ষে না গেলে তিনি খারাপ, তিনি নাস্তিক, ফ্যাসিস্ট। এই যে আমাদের মনোবৃত্তিটা, এটা খুব নোংরা, এটা খুব খারাপ। বাংলাদেশ কেন এগুতে পারছে না, বাংলাদেশের রাজনীতি কেন পিছিয়ে আছে, তার প্রধান কারণ কি জানেন? এই দেশের জনগণ সত্যটা পছন্দ করে না, তারা সব সময় চায় আমার দলের পক্ষে যেন কথা হয়, আমার দল যত খারাপই হোক। বিগত 16 বছর এভাবেই আওয়ামী লীগ টিকে ছিল, কেন জানেন? আওয়ামী লীগ সবসময় একটা বিষয় মনে করত, আওয়ামী লীগের নেতাকর্মীরা, যে আমার নেত্রী ফেরেশতা এবং আল্লাহ রাসূলের চেয়েও সম্মানিত আমাদের দলের প্রধান অর্থাৎ শেখ মুজিব। এরকম অনেক ভিডিও আপনারা দেখবেন যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যে আমি আল্লাহর নবীকে দেখিনি কিন্তু আমি শেখ মুজিবকে দেখেছি, এমন কথাও আওয়ামী লীগের লোকেরা বলতো। তো বিষয়টা হয় কি, এই কর্মীরাই এই দলগুলোকে ডোবায়। আপনি দল করেন, দলকে ভালোবাসেন, কিন্তু দলের অন্ধ আনুগত্য থেকে বেরিয়ে আসতে হবে। তো ইলিয়াসের বিরুদ্ধে এই পোস্টটি করার পর ইলিয়াস নিজে আরেকটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, আমরা সেটা একটু আপনাদের দেখাবার চেষ্টা করছি। আমি আনা নাসরিনের পুরো বিষয়টি আর উল্লেখ করলাম না। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন আরেকটা স্ট্যাটাস আসছে কি স্ক্রিনে? এই যে ইলিয়াস যেটা লিখছে যে, জাহেদ স্যার আপনি তাড়াহুড়া কইরেন না, আমি একবার যাকে ধরার, আমি একটু স্ক্রিনে চশমার কারণে দেখতে পাচ্ছি না। জাহেদ স্যার আপনি তাড়াহুড়া কইরেন না, আমি একবার যাকে ধরার ঘোষণা দেই, কদিন দেরি হলেও দেশবাসী সেটা দেখে, আল্লাহ সুস্থ রাখলে আপনারটাও দেখাবো, পুরো দমে কাজ চলছে। এইটা কিন্তু আবার ডক্টর জাহিদের স্ত্রী তিনি ফেসবুক পোস্টে দিয়েছেন ইলিয়াসের এই গতকালকের পোস্টটা আমরা দেখলাম। এখন দুটো বিষয় তৈরি হয়েছে দর্শক, যে ইলিয়াসের বিরুদ্ধে যে মামলাটা হয়েছে আসলে এই মামলাটা কেন, এখানে ইলিয়াসের অপরাধটা কি আসলে। তার কাছে তথ্য আসছিল ডক্টর জাহিদের সাথে কোনো একজন নারী নেত্রীর সম্পর্কের ব্যাপারে এবং ইলিয়াস সেই বিষয়টি সামনে আনার পর, ইলিয়াস সামনে আনার আগে ডক্টর জাহিদের স্ত্রী প্রথমেই ফেসবুকে ওই নারী নেত্রীকে নিয়ে পোস্ট করেন এবং তিনি উল্লেখ করেন সেই নারী নেত্রীকে নাম করে যে তার সংসারে ফাটল ধরাচ্ছেন এই নারী নেত্রী। এখান থেকেই ওই ব্যক্তির মাধ্যমে ইলিয়াসের কাছে তথ্য আসে, আমি যতটুকু জানি। এরপর ইলিয়াস ফেসবুকে বিষয়টি জানায়। তারপর ডক্টর জাহিদ তার স্ত্রীকে হুমকি দেয় যে তুমি যদি এই রিস্কটা নিতে যাও আমি তোমাকে ডিভোর্স দেব, এরকম অনেক ঘটনাগুলো ঘটে যায়।
এরপর আনা নাসরিন আবারও পোস্ট করেন, আবারও ইলিয়াস পোস্ট করেন, আবারও আনা নাসরিন দীর্ঘ পোস্ট করেন এবং সেখানে তিনি ডক্টর জাহিদের চরিত্রের বিষয়টিকে প্রকাশ করে দেন যে তার স্বামীর একজন প্রেমিকা বা বান্ধবীর সাথে তার আপত্তিকর ভিডিও আছে এবং সেই ভিডিও দিয়ে ডক্টর জাহিদকে ব্ল্যাকমেইল করা হচ্ছে। কে করছে? ওই নারী নেত্রী এবং গোয়েন্দা সংস্থার লোক। এটা কিন্তু ইলিয়াস বলছে না, এটা বলছে ডক্টর জাহিদের স্ত্রী। তিনি বলছেন যে তাহলে কি ইলিয়াস যে ভিডিওর হুমকি দিচ্ছে এটা কি সেই ভিডিও? এটা হলো আনা নাসরিনের বক্তব্য। এখন বলেন ইলিয়াসের দোষটা কোথায়? তাহলে তো প্রথম মামলা হওয়া উচিত ডক্টর জাহিদের স্ত্রীর বিরুদ্ধে, যিনি তার স্বামীকে সন্দেহ করছেন একজন নারী নেত্রীর সাথে অবৈধ সম্পর্কের হিসেবে, তাই না? কিন্তু দোষটা হলো ইলিয়াসের, হয়ে গেল মামলা ইলিয়াসের। প্রশ্ন হলো আমাদের আদালতে চাইলেই যে কারো নামে মামলা করা যায়? তাহলে এখন যদি কেউ 10টা মামলা, ইলিয়াসেরও তো ভক্ত আছে, 10 জন গিয়ে যদি আনা নাসরিনের নামে মামলা করে কি দাঁড়াবে? এই বিষয়গুলো আমাদের একটু চিন্তা করা খুব জরুরি। আর আদালতের মামলার বিষয়টি হলো কোনো মামলা করা যায় কিন্তু সেটা আমলে নিতে একটা তদন্ত বিষয় থাকে, একজন ম্যাজিস্ট্রেটের আন্ডারে তদন্ত হয় এই মামলাটা আদৌ রুজু হবে কিনা, মামলাটার কোনো সত্যতা আছে কিনা। আমরা আমাদের আদালতের প্রতি আস্থা রাখি যে এই মামলাটার পেছনে যারাই থাকুক, যে উদ্দেশ্যেই থাকুক, অবশ্যই বিষয়গুলোকে আপনারা নজরে আনবেন। এটা কতটুকু মামলা হওয়ার মানে মামলা হতে পারে। একটা মামলা যদি আজকে হয়ে যায়, কালকে কিন্তু আরো 100টা মামলা হয়ে যাবে। দুপক্ষেরই ভক্ত আছে, মামলা হতেই শুরু করবে, এটা আর শেষ হবে না। আমরা এই বিষয়টি চাই না। আনা নাসরিন, আপনাকে শ্রদ্ধার সাথে বলছি, বিষয়গুলো ভাববেন, কারো ক্রিয়ানক হয়ে কাজ করবেন না। এটা কারণ এখন পর্যন্ত ইলিয়াস হুমকি দিলেও কোনো ভিডিও ছাড়েনি। আমি যতটুকু জানি যে ডক্টর জাহিদ আমাদের 24-এর বিপ্লবে ভূমিকা রাখা একজন শক্ত বা সাহসী কণ্ঠস্বর, এবং যে কারণে ইলিয়াস ফেসবুকে কথাগুলো বললেও কোনো বাস্তবিক ভিডিও রিলিজ করেনি। আমি যতটুকু জানি, কনফার্ম হয়ে বলতে পারবো না, সেটা হয়তো ইলিয়াস ভালো বলতে পারবে, যে তার একটা লাস্ট কথা ছিল যে ডক্টর জাহিদ বিপ্লবে ভূমিকা রেখেছে, যে কারণে ইলিয়াস বললেও শেষ পর্যন্ত কোনো এপিসোড তাকে নিয়ে করেনি। কিন্তু এখন বোধ হয় বিষয়টি আরো হার্ড হয়ে গেল এই মামলার কারণে, বা যে যাই হোক না কেন, যে ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়েছে, এখন এটা বোধ হয় আর কন্ট্রোলের বাইরে চলে গেছে। তারপর আমি ইলিয়াসকে বলবো, আমরা যেই মতদর্শেরই লোকই না কেন, জাহিদ সাহেব তিনি বিগত সময় আমাদের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে একজন সাহসী কণ্ঠস্বর। আমরা একে অপরের প্রতি সম্মান বজায় রাখার চেষ্টা করব। তবে ইলিয়াসের বিরুদ্ধে মামলাটি ইলিয়াসকে আরো মানে ক্ষিপ্ত করবে, এটাও মেনে নিতে হবে আমাদের। দর্শক, কয়েকটা বিষয় আমাদের আসলে রাজনৈতিক আলোচনায় রাখা খুব জরুরি। আমরা দ্বিতীয় পর্বে এখন আলোচনা করতে চাই, সেটা হলো জামায়াত তার 5 দফা দাবিতে রাজপথে নেমে গেছে। আমরা দেখলাম ঢাকা মহানগরে জামাত বিশাল শোডাউন করেছে বিক্ষোভের। পক্ষান্তরে বিএনপি তার বার্তাগুলো দিয়েছে খুবই স্ট্রং, কোনোভাবেই তারা পিয়ার মানবে না। জুলাই ঘোষণাপত্রের যেটি আইনি ভিত্তি, সেটি জামাত তার দাবি আদায় না হওয়া পর্যন্ত নির্বাচনে যাবে না। আমরা যখন এই বাংলাদেশের ব্লগগুলো করি, মানে বাংলাদেশের রাজনীতির বিষয় নিয়ে কথা বলি, অনেকেই আমাদেরকে পক্ষে বিপক্ষে ভাগ করেন। একটা সহজ কথা বলি, ইলিয়াসকে যারা জামাতি বলেন, তারা 5 তারিখের আগে কখনো ইলিয়াসকে জামাতি বলেননি। তারা সবাই হুমড়ি খেয়ে ইলিয়াসের ভিডিও দেখতেন। আপনি জানেন যে ইলিয়াসের এই যে বক্তব্যগুলো অনেকাংশই নেপথ্য থেকে কেউ হয়তো বলায়। তারেক রহমানের মতো লোক, যিনি ইলিয়াসের এই কথাগুলোর পেছনে, তার কিছু মেকানিজম থাকে। আপনারা হয়তো কল্পনা করেন তো, বিএনপির হাইকমান্ড অনেক সময় এই কথাগুলো বলতে বলে, নিজেরা বলতে না পারলেও নিজেরা বলে। আমি একটা ছোট্ট হিসেব দেই, ধরেন এটা এই বিষয়টিতে আপনি পুরো বিষয়টি বুঝে নেবেন। ধরেন ক্ষমতায় আছে বিএনপি, একটা উদাহরণ দিয়ে বলছি, প্রচন্ড চাপ আমেরিকা এবং ভারতের যে আমাদেরকে এই কাজটি দিতে হবে, বা আমাদের এই বিষয়টি তোমাদের অনুমোদন দিতে হবে, নতুবা তোমাদের ক্ষমতা থেকে সরিয়ে দেব। তো বিএনপি এই কাজটি চায়নি। এরকম বেগম জিয়ার আমলে হয়েছে। তো অবশ্যই এটা বেগম জিয়ার সময় বলছি, গল্পটা এরকম যে তাকে প্রচন্ড চাপ দিচ্ছে ভারত এবং আমেরিকা, এটা করতেই হবে, এটা করতেই হবে। বেগম জিয়া দেখলেন যে এটা করলে তো আমার দেশের বিরুদ্ধে চলে যায়,
তখন বেগম জিয়া গোপনে তার পছন্দের কিছু সাংবাদিককে ডাকলেন, কিছু বুদ্ধিজীবীকে ডাকলেন, কিছু সাহিত্যিক, অভিনেতা, সেলিব্রিটিকে ডাকলেন, ডেকে বললেন মাঠে নামো, আমার বিরুদ্ধে মাঠে নামো, বিএনপির বিরুদ্ধে মাঠে নামো, বিএনপির বিরুদ্ধে তোমরা স্লোগান তোলো যেন বিএনপি এই রাষ্ট্র বিরোধী এই কাজটা করতে না পারে। বিষয়টা বুঝতে পারছেন? ধরেন তাদের মধ্যে আমি একজন, তাদের মধ্যে আমিও একজন ছিলাম। তো আমাদেরকে মাঠে নামানো হলো বিএনপির বিরুদ্ধে কথা বলার জন্য, মানববন্ধন করার জন্য। আমরা মাঠে নেমে গেলাম, কিন্তু বিএনপির যারা মাঠে গ্রামের ওই বলদ ছলদ কিছু আছে না, সবাই না, কিন্তু এটা মাইন্ড করবে না বলদ ছলদ শব্দের জন্য, কিছু আছে যারা রাজনীতি বোঝে না, ভাই রাজনীতি করে, অমুক ভাই তমুক ভাই, এদের রাজনীতি ভাই, এরা বিএনপিও করে না, আওয়ামী লীগ না, কিছুই না, শুধু ভাইয়ের পিছিয়ে ছোটে। কেন? ভাইয়ের পিছিয়ে ছুটলে দিন শেষে 200 টাকা পাওয়া যাবে, এমপির বাজার করলে এমপির নাম করে চাঁদাবাজি করা যাবে। কিছু দেখবেন মাঠ পর্যায়ে গ্রাম অঞ্চলে কিছু লোক আছে, সাবেক এমপি হোক, বর্তমান এমপি হোক, নেতা হোক, তার পেছনে থাকে, তার বাজার করে, তার জুতা মুছে দেয়, তার ছেলের মাথা ছাতি ধরে, তার স্ত্রীর জুতা মুছে দিবে, গাড়ির দরজা খুলে দিবে। তো এরা নেতার সঙ্গে থাকবে, ছবি তুলবে। তারপরে যখন ক্ষমতা আসার লক্ষণ শুরু হবে, এরা কি করবে জানেন? এরা কি করবে? এই ছবিগুলো ভাইরাল করে, নেতা বলছে, এমপি সাহেব বলছে, এটা বলছে, ওইটা দখল করবে, ওইটা দখল করবে, ওইটা দখল করবে। আর যারা ত্যাগী নেতা, এরা না খেয়ে মরবে। মাঠে ঘাটে যারা লড়াই সংগ্রাম করেছে, তারা না খেয়ে মরবে। কিন্তু ওই যে নেতার সঙ্গে থাকে, তাদের বাজার করে, তাদের ছেলের মাথা ছাতি ধরে, জুতা মুছে দেয়, তাদের দেখবে টাকার অভাব হয় না, তাদের সম্পদের পাহাড় জমে যায়। এরাই কিন্তু এই বিতর্কগুলো তৈরি করে। আমরা যখন কোনো ভালো পজিটিভ বিষয় উল্লেখ করি, আমাদের দেখবেন লাগে বট। ভাই, আমরা যে কথাগুলো বলি, তুই বট বুঝবি কি করে? আমাদেরকে উপর থেকে অনেক প্রেসক্রিপশন দেওয়া হয়, কোন কথাটা বলা লাগে, কোন কথাটা বলা যাবে না। আসলে তো বেগম জিয়া আমাদেরকে নামাই দিলেন মাঠে, সাংবাদিকরা নামলো, অভিনেতা অভিনেত্রীরা নামলো, সাহিত্যিক কলাম, বুদ্ধিজীবী কলাম, সবাই নামলো। আমরা বিএনপিকে ধুয়ে দিলাম। বিএনপি ভারত আমেরিকাকে দেখালো যে না, এটা বাস্তবায়ন সম্ভব না, দেশের মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে। বিষয়টা কি বুঝতে পারছেন আপনি? বিএনপি চায় না এই কাজটা করতে, কিন্তু তার উপরে এস্টাবলিশমেন্ট বা ইন্টারন্যাশনাল এস্টাবলিশমেন্টের চাপ আছে। তখন নেপথ্যে আমাদেরকে মাঠে নামিয়ে দিল বিএনপির সমালোচনা করতে। এখনো তাই হচ্ছে। আপনারা একটু বোঝার চেষ্টা করবেন যে আমরা অনেক সময় অনেক কথা বলি, বিএনপির সমালোচনা করি। কেন করি? কারণ বিএনপির অনেক নেতা চাইছে। ধরেন তারেক রহমান কিন্তু চরম ভারত বিরোধী একজন, কিন্তু তার এখনকার প্রেক্ষাপটে কি মনে হচ্ছে যে তিনি ভারতের কোলে চলে গেছেন। বিষয়টা কি তাই? ভারত জীবনে তারেক রহমানকে বিশ্বাস করবে, বা তারেক রহমান জীবনে ভারতকে বিশ্বাস করবে? যার বাবার মৃত্যুর সাথে ইন্ডিয়ার হাত জড়িত আছে। এরশাদকে পরবর্তী এই ভারতই বাংলাদেশে 8-9 বছরের জন্য এস্টাবলিশ করে গেছে। একদিনের জন্য ইন্ডিয়া তাকে টাফ টাইম দেয়নি। পৃথিবী উল্টে গেল, জিয়া পরিবার ভারতের পক্ষের হবে? হবে না। কিন্তু তারেক রহমান কখনো কখনো ধরে রাখবেন, তার নেতাদের দিয়ে কিছু কথা বলাবেন ভারতের পক্ষে, আবার আমাদের মতো মানুষকে দিয়ে তাকে সমালোচনা করাবেন। এটা রাজনীতির একটা খেলা। কেন? তাদের বোঝাতে হয় যে আমি আপনাকে এটা দিতে চাই, কিন্তু পারছি না, কারণ জনগণ খেপে গেছে। তো রাজনীতির এই যে বিষয়ে আপনাদের তুলে ধরলাম, এটার পেছনে কিছু কারণ আছে। কারণ হলো কি, রাজনীতি বিএনপির ইচ্ছায় হয় না, বিএনপির উপরও এস্টাবলিশমেন্ট আছে, দেশীয় এস্টাবলিশমেন্ট, ইন্টারন্যাশনাল এস্টাবলিশমেন্ট, এশিয়া এস্টাবলিশমেন্ট, এগুলোর সাথে অনেক রকম খেলা খেলতে হয়। দেখবেন জামাতও এখানে অনেক কৌশল নেয়, আওয়ামী লীগও কৌশল নেয়। শেখ হাসিনা দেশটাকে বিক্রি করতে কি চেয়েছিলেন? না, কিন্তু শেখ হাসিনা ফাঁদে পড়ে গেছেন। তার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নরেন্দ্র মোদীর কাছে এমন এমন কিছু জিম্মি রেখেছেন যেখান থেকে তিনি আর ফিরে আসতে পারেননি, কারণ তার ক্ষমতা দরকার। কিন্তু বিএনপি তো ক্ষমতা লোভ করে না। হ্যাঁ, ক্ষমতা আসতে চায় সব দল, তাহলে বিএনপি 111ও ট্যাকেল করতে পারত। বেগম জিয়া 15 ফেব্রুয়ারির সেই সময়টা মাত্র কয়েকদিন ক্ষমতা ছিল, সেই সময় বিএনপি পারত অজস্র মানুষকে গুম ক্রস ফায়ার করে ক্ষমতা ধরে রাখত, যেটা বিতর্কিত নির্বাচন আমরা বলি। তো আমরা বা ইলিয়াসরা যখন কথা বলি, আমরা যখন সমালোচনা করি, মনে হচ্ছে যে আমাদের কথাগুলো অন্য দলের পক্ষে যাচ্ছে, অন্য দলের বিপক্ষে যাচ্ছে। মনে রাখবেন যে এই কথাগুলোর বলার পেছনে কারো না কারো পরামর্শ থাকে। আপনি হয়তো জানেন না, বিএনপির বড় বড় নেতারা ফোন করেন, এই কথা, এই মেসেজটা দাও, এই কথাটা বলো, এই কথাটা করো, এটা আমাদের বিরুদ্ধে যাবে, বলতে হবে। আমি আশা করি আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমার এই বক্তব্যটি। আমরা বিএনপি এবং জামাত দুটো দলকে ভালোবাসি। কারণ কি, আগামী দিনে এই দুটো দল ঠিক থাকলে দেশ এগিয়ে যাবে। আমাদের কথায় বিএনপির সমালোচনা জামাতের পক্ষে বা জামাতের সমালোচনা বিএনপির পক্ষে, এটাকে। দর্শক, আশা করি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন।
সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে কোনো নতুন টপিকস নিয়ে। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।